আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত বেলা শেষের আলো, সুদীপ সরকারের কণ্ঠে। প্রথম অধ্যায়। কস্তুরী। ডিউটিতে বেরোবার জন্য বারান্দা থেকে সাইকেল নামাতে গিয়ে ঘরের ভিতর চোখ যেতেই থমকে দাঁড়াল শচীন। সন্ধ্যাবাতি দেওয়ার আগে কাপড় ছাড়ছে সুলতা। সায়ার কষিটা বেশ অনেকটা নামানো, নীল ব্রা আর সায়ার মাঝখানের অংশ সম্পূর্ণ উন্মুক্ত। তার ফর্সা পেটে আদুলি সাইজের গভীর নাভিটা ঘরের সব আলো যেন শুষে নিচ্ছে। শচীন সাইকেল ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। সুলতা পিঠের পিছনে হাত দিয়ে ব্রাটা খুলতে যাচ্ছিল। বারান্দায় সাইকেল নামার শব্দ হঠাৎ থেমে যেতেই একটু চমকে উঠে সুলতা তাকাতেই জানলার বাইরে বারান্দায় শচীনের সঙ্গে চোখাচোখি হল তার। শচীন সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়ে কিছুই যেন দেখেনি এমন ভাব করে সাইকেল নামাতে যাচ্ছিল। কিন্তু সুলতা বলে উঠল, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে বলো তো? শচীন জবাব দিল, কিছু না, ডিউটি যাচ্ছি। সুলতা আবার ব্রায়ের হুক খুলতে খুলতে বলল, এই বয়সেও তুমি আজকাল আবার মেয়েদের দিকে তাকিয়ে থাকো কেন? জানো ঘরমোছার বউটা কি বলছিল? কি বলছিল? বলছিল, বৌদি, দাদা যেন কেমনে আমার দিকে তাকায় থাকে। কথাটা সম্পূর্ণ মিথ্যে বলেনি কাজের বউটা। দুদিন আগে সকালবেলা খাটে বসেছিল শচীন। বউটা ঘর ঝাঁট দিচ্ছিল। সে সময় তার পেটের কাছ থেকে শাড়িটা সরে গিয়ে কালো খসখসে পেটটা কিছুক্ষণের জন্য বেরিয়ে পড়েছিল। শচীন তাকিয়েছিল সেদিকে। তাহলে বউটা খেয়াল করেছিল ব্যাপারটা। শচীন সুলতার কথা শুনে বলল, তুমি কি বললে? ব্রাটা খাটের উপর ছুঁড়ে ফেলল সুলতা। তার ভারী বুক দুটো টিউবলাইটের আলোতে যেন তাকিয়ে আছে শচীনের দিকে। ঠোঁটের কোণে একটা ব্যঙ্গের হাসি ফুটিয়ে সুলতা জবাব দিল, কি আর বলবো, বলতে তো পারি না যে ভয় নেই, তো দাদা এখন নপুংসক হয়ে গেছে। বললাম, তুই ঠিক দেখিসনি। তবে ইদানিং যে তুমি মেয়েদের দিকে তাকিয়ে থাকো তা আমিও খেয়াল করেছি। শুনেছি যারা মেয়েদের সঙ্গে শুতে পারে না তারা মেয়েদের দিকে তাকিয়ে মনে মনে ওসব করে। কথায় কথা বাড়বে। প্রায় 6টা বাজতে চলল। শচীন আর কোনো কথা না বলে বারান্দা থেকে সাইকেল নামিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। সাইকেলে কাজের জায়গাতে পৌঁছতে শচীনের 10 মিনিট সময় লাগে। ডান পাশে গঙ্গাকে রেখে পিচ রাস্তা সোজা চলে গেছে। রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই থাকে। জায়গা হিসেবে এই অঞ্চল খুব প্রাচীন। গঙ্গার পাড় ঘেঁষে কিছুটা দূরে দূরেই আগাছার জঙ্গলের মধ্যে ছোট ছোট প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে। শচীন শুনেছে এসব মন্দিরের বয়স নাকি 200-300 বছর। একসময় নদীর তীর ঘেঁষে এখানে গড়ে উঠেছিল সমৃদ্ধ জনপদ। বিত্তশালী হিন্দু ব্রাহ্মণদের ডেরা ছিল এ তল্লাটে। মন্দিরগুলো তারই সাক্ষী। এখন অবশ্য মূল জনপদ পূব দিকে অনেক সরে গেছে। এই মন্দিরগুলোতে বাতি দেওয়ার আর কেউ নেই। মাঝে সরকার থেকে নাকি উদ্যোগ নেওয়া হয়েছিল পুরনো মন্দিরগুলোকে সারাবার, কিন্তু কাজ এগোয়নি। জঙ্গলের মধ্যেই পড়ে আছে মন্দিরগুলো। অন্ধকার নামছে। প্রাচীন মন্দির আর ঝোপ জঙ্গলের ফাঁক গলে ওপাশের নিচে গঙ্গার দিক থেকে মৃদু ঠান্ডা বাতাস ভেসে আসছে। এ সময় এ রাস্তায় সাইকেল চালাতে বড় ভালো লাগে শচীনের। কিন্তু আজ সকাল থেকেই বুকের মধ্যে সেই কষ্টটা অনুভব করতে শুরু করেছে শচীন। ব্যথাটা যেন ক্রমশ বাড়ছে। আনমনে সাইকেল চালাতে লাগল সে। শচীন ব্যথাটাকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছে না। শচীন পৌঁছে গেল কাজের জায়গাতে। সেখানে ঢোকার মেন গেট, যেখান দিয়ে লোকজন আসা যাওয়া করে, সেখান দিয়ে না ঢুকে শচীন পিছনের একটা সরু জায়গা দিয়ে ভিতরে ঢুকল। 3 থাকে জায়গাটা নেমে গেছে গঙ্গার দিকে। প্রথম থাকে পিচ রাস্তার গা ঘেঁষে প্রথমে দাঁড়িয়ে আছে মাথায় চিমনিওয়ালা কালো ইটের তৈরি জানলাহীন ঠিক বাক্সর মতো দেখতে একটা বাড়ি। সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দ্বিতীয় থাকে। এই জায়গাটা বেশ প্রশস্ত। গঙ্গার পাড়ে কিছুটা উপরেই বেশ অনেকটা জায়গা। আর সেখান থেকে সিঁড়ি নেমেছে শেষ থাকে। তার কয়েক পা তফাতেই নদী। জোয়ারের সময় জোয়ারের জল ছুঁয়ে যায় সিঁড়ির পা। বর্ষার সময় সিঁড়ি আর তার দুপাশে নদীর পাড় বরাবর ভাট, আলকুশি আর কচা গাছের জঙ্গলগুলো বেশ খানিকটা ডুবে যায় জলের নিচে। ভিতরে ঢুকে কালো বাড়িটার গায়ে শচীন সাইকেলটা হেলান দিয়ে রাখল। Sample complete. Ready to continue?